বিশ্বের এক প্রান্তে জ্বলছে ইরান, আকাশে ক্ষেপণাস্ত্র, সমুদ্রে অবরুদ্ধ জাহাজ, তেলের বাজারে আগুন। আর ঠিক তখনই অন্য প্রান্তে নিঃশব্দে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এবার প্রতিপক্ষ কোনো মিসাইল নয়, প্রতিপক্ষ একটা কাগজের নথি, শুল্কের তালিকা। আর এই যুদ্ধে প্রতিপক্ষের নাম চীন। একদিকে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে, অন্যদিকে ট্রাম্পের উপর চাপ বাড়াচ্ছে বেজিং। দুটো ফ্রন্ট একসঙ্গে সামলাতে গিয়ে হোয়াইট হাউসের ভেতরে এখন চলছে উথাল পাথাল। এর সম্পূর্ণ চিত্র এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি, কিন্তু সংখ্যা আর ঘটনা প্রবাহ একসঙ্গে জুড়লে একটা ছবি মোটামুটি স্পষ্ট হয়ে উঠছে। সেই ছবিতে ট্রাম্প নিজেকে যতটা শক্তিশালী দেখাতে চাইছেন, ভেতরে ভেতরে কি ততটাই কাঁপছেন? কারণ তার শিওরে এখন ভোট, আর চীন ওস্তাদের মার একেবারে শেষ রাতে দিয়েছে। কেন চীন আর আমেরিকা আবার মুখোমুখি দাঁড়িয়েছে? আগের শুল্ক যুদ্ধে কার জয় হয়েছিল? ইরান যুদ্ধে ট্রাম্প ঠিক কতটা কোণঠাসা, আর এই দুর্বলতার সুযোগ চীন কিভাবে নিতে প্রস্তুত, তা সহজ করে বোঝার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কাহিনীর শুরুটা 24শে জুলাই। সেদিন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর নতুন করে চীনা পণ্যের উপর 12.5% শুল্ক আরোপ করে। সংখ্যাটা ছোট শোনালেও এটা আসলে একটা বড় পরিবর্তনের সংকেত। কারণ এর আগে যে অস্থায়ী শুল্ক ব্যবস্থা চালু ছিল, তার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। এবার সেই জায়গায় বসানো হলো একটা স্থায়ী কাঠামো। আর এই শুল্কের খবর আগেভাগেই জানা ছিল, তাই ব্যবসায়ীরাও প্রস্তুতি নিয়েছিলেন। জুলাই মাসে মার্কিন বন্দরগুলোতে রেকর্ড পরিমাণ কন্টেনার এসে পৌঁছয়, প্রায় 24,70,000 কন্টেনার। কারণ আমদানিকারীরা নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই দ্রুত পণ্য আনার চেষ্টা করছিলেন। এই তাড়াহুড়ো স্পষ্ট করে দেয় যে বাজার জানতো একটা বড় সংঘাত সামনে অপেক্ষা করছে। কিন্তু গল্পটা শুধু শুল্কের সংখ্যায় আটকে নেই, এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর একটা লড়াই। সেটা বিরল খনিজ বা রেয়ার আর্থ নিয়ে। 2026 সালের গ্রীষ্মে মাত্র 5 সপ্তাহের ব্যবধানে চীন দুবার তার বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ আরও কড়া করেছে। এই জুন মাসে 10টি মার্কিন কোম্পানিকে নতুন নিষেধাজ্ঞার আওতায় এনেছে। জুলাইয়ে 14টি ইউরোপীয় প্রতিষ্ঠানের কাছে গুরুত্বপূর্ণ উপকরণ পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন শি জিনপিং এবং ট্রাম্পের সম্ভাব্য পরবর্তী বৈঠকের ঠিক আগে চীন নিজের নতুন মার্কিন শুল্কের একটা ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। পাশাপাশি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানির উপর কোনো রকম আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনকে কড়া সতর্ক করে দেওয়া হয়েছে। অর্থাৎ চীন এখন আর শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা নিজেরাই আগে থেকে শর্ত ঠিক করে দিচ্ছে। এটা একটা বড় পরিবর্তন। আগে আমেরিকা হুমকি দিত, চীন তার জবাব দিত। এখন চীন আক্রমণাত্মক খেলতে শুরু করে দিয়েছে। এটা কি ভূ রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সূচনা করছে? কীরকম সেটা পরে আলোচনা করছি। তবে ট্রাম্প এবং শি জিনপিংয়ের এই লড়াই নতুন নয়, এর একটা বড় ইতিহাস আছে। আর সেই ইতিহাস জানলেই বোঝা যায় এই ধরনের যুদ্ধ কিভাবে শেষ হয়। গত বছর অক্টোবরে ঠিক এরকমই একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। চীন হঠাৎ ঘোষণা করেছিল 17টির মধ্যে 12টি বিরল খনিজ মৌলের উপর রপ্তানি নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে। এমনকি যে চুম্বকে সামান্য চীনা উৎসের উপাদান থাকবে, সেটাতেও লাইসেন্স লাগবে, তা সে যেখানেই তৈরি হোক না কেন। এতে ক্ষেপে যায় আমেরিকা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীন যেন গোটা মুক্ত বিশ্বের শিল্প ভিত্তিকে লক্ষ্য করে তাদের অস্ত্র ত্যাগ করেছে। আর এর জবাবে ট্রাম্প শুল্কের উপর অতিরিক্ত 100% ঘোষণা করেন, আর শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন। আর জিনপিং ওই সময় সাফ বলে দেন, যুদ্ধ ট্রাম্প শুরু করতেই পারেন, কিন্তু তা শেষ করবে চীন। তারপর কি হলো? ট্রাম্প একেবারে মিইয়ে গেলেন। কয়েকদিনের মধ্যেই ট্রাম্প চুপচাপ একটা বেরিয়ে আসার পথ খুঁজতে শুরু করলেন। 100% শুল্কের হুমকি বাস্তবে কখনো পুরোপুরি কার্যকর হয়নি। মে মাসে জেনেভায়
একটা 90 দিনের সমঝোতা হলো, শুল্ক কমিয়ে আনা হলো এবং খনিজ নিয়ন্ত্রণও কিছুটা স্থগিত রাখা হলো। এই প্যাটার্নটা বারবার দেখা যায়, বড় হুমকি, তারপরে নীরব সমঝোতা। এমনকি এর অনেক আগে 2018-19 সালের প্রথম বাণিজ্য যুদ্ধেও একই ছবি দেখা গিয়েছিল। একের পর এক শুল্ক ঘোষণা, পাল্টা শুল্ক, আবার তারপর আলোচনার টেবিলে ফিরে আসা এবং ট্রাম্পের নতি স্বীকার। আর এই প্যাটার্নে মহাশক্তিধর ট্রাম্পকে বারবার ঘা দিয়ে চলেছেন শি জিনপিং। এবার আসল প্রশ্নে আসা যাক, এই যুদ্ধে কার বেশি ক্ষতি হয়েছে? জার্মানির কিল ইনস্টিটিউটের একটি বিশ্লেষণ এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিয়েছে। তাদের হিসেব অনুযায়ী এই বাণিজ্য যুদ্ধের বোঝা মূলত আমেরিকার উপরেই পড়েছে। এতে আমেরিকার মূল্যস্ফীতি 5%-এরও বেশি বাড়তে পারে, রপ্তানি প্রায় 17% কমে যেতে পারে। চীনের ক্ষতি হবে, কিন্তু সেই তুলনাটা অনেক কম। আর এই সংখ্যাগুলো এখন বাস্তবে মিলেও যাচ্ছে। আমেরিকার বাণিজ্য ঘাটতি ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। একই সঙ্গে কলকারখানার চাকরি কমছে, মুদ্রাস্ফীতি ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রার উপরে চলে গেছে, পেট্রোলের দাম তীব্রভাবে বেড়েছে। ইরান যুদ্ধ তাতে আরও ইন্ধন জুগিয়েছে। সাধারণ মার্কিন পরিবার এখন গাড়ি, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স আর খাবারের জন্য বেশি খরচ করছে, অথচ কর্মসংস্থানের বাজার এতটাই দুর্বল হয়ে পড়েছে যে মাসিক গড় চাকরির বৃদ্ধি মাত্র 17,000-এ নেমে এসেছে। এবার ফিরি সেই ইরান যুদ্ধে। শনিবার ট্রাম্প ঘোষণা করেছেন পরিকল্পিত হামলা তিনি স্থগিত করছেন, কারণ ইরান এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ তাকে অনুরোধ করেছে। চুক্তির কাঠামো নাকি ঠিক হয়ে গেছে। এই চুক্তিতে থাকবে হরমুজ প্রণালী সম্পূর্ণ চালুর বিষয়টি। শুনলে মনে হয় ট্রাম্প তাহলে বেশ ভালো জায়গাতেই রয়েছেন, কিন্তু ভেতরের গল্পটা আলাদা। আর তা জানা যাচ্ছে আমেরিকার ভেতর থেকেই। কীরকম? মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে গোপনে জানিয়েছেন ইসরায়েলকে রক্ষা করা আর মধ্যপ্রাচ্যে নিজস্ব স্বার্থ সামলানো, এই দুটো কাজ একসঙ্গে চালানোর মতো যথেষ্ট নৌশক্তি এখন আমেরিকার হাতে নেই। এই বার্তাটি এখন ফাঁস হয়ে গেছে। এটা কোনো সাধারণ কথা নয়, এটা একজন 4 তারা জেনারেলের একেবারে সরাসরি স্বীকারোক্তি। তিনি স্পষ্ট বলছেন আমেরিকা আর এই যুদ্ধ টানতে পারছে না। অস্ত্রের হিসাবও একই কথা বলছে। যুদ্ধের আগে আমেরিকার হাতে ছিল প্রায় 2200টি পেট্রিয়ট ইন্টারসেপ্টর, এখন সেই সংখ্যা মাত্র 827টির নিচে নেমে এসেছে। থার্ড ইন্টারসেপ্টরও 452 থেকে কমে 278-এর নিচে নেমে এসেছে। মানে প্রায় 60% অস্ত্র ফুরিয়ে গেছে আমেরিকার। এ নিয়ে আমি আগে একটা এপিসোড করেছি, আগ্রহীরা আমার ভিডিও সেকশনে গেলেই সেটা দেখতে পাবেন। আর এই একই সময় দ্বিতীয় ফ্রন্ট থেকেও যুদ্ধের ডাক আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার প্রাণঘাতী হামলার পর পশ্চিমী বিমান প্রতিরক্ষার জন্যে আরও অস্ত্রের আবেদন জানিয়েছেন। আর আমেরিকার অস্ত্র ভাণ্ডারের এখন যা হাঁড়ির হাল, তাতে তাদের পক্ষে এই অস্ত্র দেওয়া কার্যত অসম্ভব। তাহলে ছবিটা কি দাঁড়ায়? একই অস্ত্র 3 জায়গায় দরকার। ইসরায়েলে দরকার, উপসাগরীয় ঘাঁটিতে দরকার, আর ইউক্রেনের দরকার, অথচ আমেরিকার হাতে মজুদ প্রায় শেষ। এই বাস্তবতাই সম্ভবত ট্রাম্পকে বাধ্য করেছে শেষ মুহূর্তে ইরানের হামলা থামাতে। মানে এই যুদ্ধ তিনি থামাতে বাধ্য হয়েছেন, আর টানতে পারছেন না। আর এখানেই আসবে সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রশ্নটি, সেটা হলো চীন কি এই সুযোগ ছেড়ে দেবে? এখানেই চীনের আসল কৌশলটা বোঝা দরকার। কারণ প্যাট্রিয়ট, থার্ড, SM-3 এইসব উন্নত ক্ষেপণাস্ত্রের ভেতরের যে চুম্বক, রাডার সিস্টেম, গাইডেন্স চিপ এসব লাগে তার কাঁচামাল আসে বিরল খনিজ থেকে। আর সেই বিরল খনিজের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ এখন একটাই, সেটা হলো চীন। আর সেখানেই রয়েছে নিষেধাজ্ঞা। ভাবুন কি প্যাঁচে পড়েছেন ট্রাম্প। একদিকে অস্ত্র ভাণ্ডার খালি, অন্যদিকে তা তৈরি করার জন্য বিরল খনিজ দিচ্ছে না চীন। মানে চীনের কৌশল কাকতালীয় নয়। ট্রাম্পের অস্ত্র ভাণ্ডার খালি হওয়ার সুযোগ চীন স্পষ্টভাবেই কাজে লাগাচ্ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেবে চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ পুরোপুরি কার্যকর হলে বিশ্বজুড়ে $6.5 ট্রিলিয়ন ডাউনস্ট্রিম উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে। আর এই সংখ্যাটা শুধু মোবাইল ফোন বা গাড়ির জন্য নয়, এটা সরাসরি প্রতিরক্ষা শিল্পের জন্যও প্রযোজ্য। মানে আমেরিকার কাছে এটাই সব থেকে বড় মাথা ব্যথা। আর ইরান প্রসঙ্গেও চীনের ছায়া বারবার এসেছে। এপ্রিলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয় চীন ইরানে কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে ট্রাম্প চীনের উপর 50% শুল্কের হুমকি দিয়েছিলেন। চীন এটা অস্বীকার করে, কিন্তু তাদের পররাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয় ট্রাম্প যদি সত্যি শুল্ক আরোপ করেন চীনও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। আর সবচেয়ে সাম্প্রতিক ঘটনা বলছে চীন এখন আরও আত্মবিশ্বাসী। 24শে জুলাই চীন 14টি ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিকে দ্বৈত ব্যবহারযোগ্য চীনা পণ্য দেবে না বলে একেবারে সাফ জানিয়ে দিয়েছে। অর্থাৎ চীন এখন শুধু আমেরিকার সঙ্গেই নয়, পশ্চিমী মিত্র জোটের সঙ্গেও একযোগে খেলছে। প্রতিটি পদক্ষেপ নিখুঁত হিসাব করে একেবারে সঠিক সময় সঠিক চালটি দিচ্ছে তারা। এই তিনটে কাহিনী, ইরান যুদ্ধ, শুল্ক যুদ্ধ এবং বিরল খনিজ যুদ্ধ, আলাদা বলে মনে হলেও আসলে কিন্তু একই সুতোয় গাঁথা। আর এর প্রভাব পড়েছে গোটা বিশ্বে। আর ইউরোপ পড়েছে দুই আগুনের মাঝে। জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী এখন চীন। তাদের সঙ্গে চীনের $2,960 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রয়েছে। তাই জার্মানি একদিকে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজাচ্ছে, আর আমেরিকা থেকে দূরত্ব বাড়াচ্ছে। এই টানাপোড়েনই আগামী কয়েক বছর ইউরোপীয় বাণিজ্য নীতির চেহারা ঠিক করে দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো এই তিনটি সংকট একসঙ্গে ঘটছে বলেই এর প্রভাব এতটা তীব্রভাবে দেখা যাচ্ছে। শুধু ইরান যুদ্ধ হলে সামরিক চাপ সামলানো যেত, কিন্তু দুটো একসঙ্গে এবং তার উপর চীনের কৌশলগত চাপ, এই তিনটে মিলেই ট্রাম্পকে এখন চরম বিপদের সামনে ফেলে দিয়েছে। ট্রাম্পের লড়াই তাই এখন তিনটি ফ্রন্টে, ইরান, ইউক্রেন আর চীন। প্রতিটি জায়গাতেই একটাই বার্তা, সম্পদ কম, অস্ত্র কম, সময় কম। আগামী কয়েক সপ্তাহেই তাই বলে দেবে এই তিনটি ফ্রন্টের মধ্যে কোনটাতে প্রথম ভাঙন ধরে। আপনারা এই ব্যাপারে কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।